আচ্ছা, সেখানে আমাদের গিয়ার আইকন থেকে আরেকবার আমি যাচ্ছি। গিয়ার আইকন থেকে কোম্পানি সেটিংস। সো কোম্পানি সেটিংসে এখানে আমি যদি এখানে ক্লিক করি পেন্সিল এই সাইনটাতে, সো এখানে আমার কোম্পানির লোগো আমি সেট আপ করতে পারবো। আপনার ক্লায়েন্ট হোক কোম্পানি হোক, সো এখানে আপনি সেট আপ করতে পারবেন। দেন এই মাউসটা একটু সরাই দেবেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে এখানে একটা দেখেন কোম্পানি নেম, হ্যাঁ, আরেকটা আছে অ্যাড লিগ্যাল নেম। সো অ্যাড লিগ্যাল নেম যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আবার আরেকটা করে আসছে। সো এখন এই দুটার নামের ডিফারেন্স কেউ জানেন? কোম্পানি নেম, লিগ্যাল নেম। লিগ্যাল নেম কোম্পানি কি আপনার কোনো হয়তো আপনার ট্রেড লাইসেন্স ধরে অথরাইজড হতে হবে? অ্যাকচুয়ালি এটা একটু সরে দেবেন, সরি। অনেক সময় গ্রুপ অফ কোম্পানিজ থাকে, ওদের সেই জন্য না, গ্রুপ অফ কোম্পানি ব্যাপারটা এমন না। ধরেন গ্রামীণ ফোন কিন্তু এখন তারা জিপি বলে মার্কেটিং করে। ওদের কোম্পানি কিন্তু ইনকর্পোরেটেড, কিন্তু গ্রামীণ ফোন লিমিটেড নামে, অর্থাৎ এটা তাদের লিগ্যাল নেম। কিন্তু তারা সব জায়গায় কিন্তু গ্রামীণ ফোন লিমিটেড বলে মার্কেটিং করে না। তারা ইনভয়েস যখন দেয় মানে কর্পোরেট সিম এগুলো, তো তখন তারা গ্রামীণ ফোন লিমিটেড দেয়। কিন্তু তারা যখন মার্কেটিং সব জায়গায় কিন্তু জিপি জিপি নামেই মার্কেটিং করতেছে। এখন তাদের কোম্পানি নেম এখন জিপি হয়ে গেছে। মানে সব জায়গায় ওদের সবকিছু তো জিপি জিপি বললে আমরা কোম্পানি গ্রামীণ ফোন কে বুঝি। হ্যাঁ, এটা তাদের কোম্পানি, এটা বলতে পারেন যে তাদের ব্র্যান্ড নেম। কিন্তু তাদের লিগ্যাল নেম কিন্তু ইনকর্পোরেটেড, যেটা গ্রামীণ ফোন লিমিটেড। গ্রামীণ ফোন লিমিটেডও কিন্তু এখানে রাখতে হবে, সেটা হলো এদের নাম। সো এই দুইটা হলে ডিফারেন্স হলো এইটা। সো আপনি আপনার কোম্পানির নামে যে সংক্ষেপে লিখতে পারেন, মানে কথা কথা। সো আপনি কিন্তু পুরো নাম যখন লিখবেন, যেমন স্কিল আইটি ইনস্টিটিউট পুরোটা এসটিআই বলে, এসআইটি এরকম। সো এটা গেল কন্ট্যাক্ট ইনফো, এটা তো আপনারা জানেন। আচ্ছা, অ্যাকাউন্টিং মেথড ওই দিন কথা বলেছিলাম আমরা, অ্যাক্রুয়ালস আর ক্যাশ বেসিস। তো আমরা ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়ালস দুইটাই বুঝি। ডিফারেন্স কি? অ্যাক্রুয়ালস হবে। কোম্পানি হাউস কি আমাদের দেশে হলো আপনার যেটা রেজিস্টার করে, জামিল ভাই বলবেন না। আপনি জানেন, আমি জানি। কোম্পানি যেখান থেকে রেজিস্ট্রি নেয় আর কি, ইনকর্পোরেশন করে, নামটা নেয়, সেটা ট্রেড লাইসেন্স না, আরজিএসসি, ইয়েস, আরজিসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টকস এন্ড কোম্পানিজ। এখন নতুন করেছে এন্ড ফার্মস, এটাও আপনার অ্যাড করতে হয়, যে আরজিএসসি এফ বলতে পারেন এখন, কারণ ওই এফটাও আসছে। সো আরজিএসসি আর ইউকে হলো কোম্পানি হাউস, ইউকেতে বলে কোম্পানি হাউস। সো কোম্পানি হাউস ওই রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বারটা এখানে দিবেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা এমনি একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন। এটা আমরা তো আসলে এটা প্র্যাকটিস অ্যাকাউন্ট। সো আপনার এটাতে কোনো সমস্যাই না। আপনি যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের আসলে অ্যাকাউন্ট থাকবেই। আর যদি নাও থাকে আপনি ক্রিয়েট করবেন। আমরা এটা ওইটাতে পরে যাবো, নো ইয়ার ক্লায়েন্টে আমরা পরে যাচ্ছি, কেওয়াইসি যখন আমরা প্রজেক্টে মেইনলি ফোকাস করবো। সো তার আগে আমাদের এই সেটআপটা নিয়ে আমরা কাজ করতেছি। সেটআপ ওপেন হচ্ছে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট কোম্পানি সেটিং এ যে ঢুকবো, হ্যাঁ, আপনি তো জানেন না সেভাবে, যেভাবে বলতে সেভাবে আপনি জানেন না, আপনি সেটিং ওইভাবে তো যাচ্ছে না। আপনি এডিটাস। আচ্ছা, আপনার আমি পরে, এটার পরে আমি আরেকজনের ভিডিওটা তো দিবেন এটা, তাই না? এটার উপর একটা ভিডিও থাকবে আজকেরটার উপর, কিন্তু ওইটা থাকবে সামারি বা ডিটেইলস সামারি। মানে ধরেন আমরা এখানে 3 ঘন্টা থাকবো, কিন্তু ওইটা থাকবে 3 ঘন্টার একটা জিস্ট, যে আমরা কি কি করেছি। এখানে আপনি অনেক কোশ্চেন করবেন, অনেক ডিসকাশন হচ্ছে, অনেক আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অনেক কিছু ইমপ্লিকেশন আজকে কাজের এগুলোর উপর কথা বলবো। ওইখানে কিন্তু ওই ডিসকাশন থাকবে না, ওইখানে থাকবে যে আমরা এই কাজগুলো কি করতেছি, আপনি আসলে দেখলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আমি মনে করি আগে এটা হলে আপনাদের জন্য বেশি ভালো হয়। ওইটা হলো আপনি শর্ট, আপনি আসলে কি কি শিখছেন আপনি একবারে অ্যাট আ গ্ল্যান্স দেখলেন, 15-20 মিনিট সময় দিলেন, ওকে আমি বুঝে গেছি আজকে আসলে কি কি ছিল, শর্ট একটা মাথায় রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ট্র্যাক ক্লাসেস এটা আছে, এগুলো অফ রাখেন। এগুলো তেমন কাজ নাই তা না, মানে আপনাদের খুব বেশি একটা লাগবে না, আর এটা বুঝতে পারবেন। আমি তাও বলে দিচ্ছি এটা কি হয়। ট্র্যাক ক্লাস, ট্র্যাক লোকেশন, এখানে একটা আলাদা একটা মেনু আপনার বের হবে। ওই যে আপনার ভ্যাটে যেরকম আপনি দেখলেন ভ্যাট নাম্বার ওইখানে বের হবে, ব্যাপারটা এমন না, বিলের মধ্যে আসবে। যেমন আপনার ফুড পান্ডা যে ধরনের ইউজ করে, ওদের কিন্তু এটা লাগে লোকেশন বেস, ওদের অ্যাকাউন্টিং করা দরকার, যে আসলে এই লোকেশনে আজকে আমার রেভিনিউ জেনারেট হয়েছে 1 কোটি টাকা। বাট আমার লোকেশন ওয়াইজও দেখতে যায়, তখন ও ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশন এগুলো সারা ইউজ করে, যাতে করে ও বুঝতে পারে যে এই আপনার রেভিনিউ গুলো আমার এই লোকেশন থেকে এসেছে, এবং এই ক্লাসের মানে এই টাইপের রেস্টুরেন্ট, ওরা তো কিছু কোড আছে ইন্টারনাল, যে ওরা এই ধরনের কোডগুলো ইউজ করে।
এই ক্লাসের রেভিনিউ গুলো আমার এখানে আসছে, যাতে করে অটোমেটিক তাদের রেভিনিউতে এটা একটা ক্লাসিফাইড হয়ে ওদের রিপোর্টটা যেন মানে খুব মানে তার আগে পারফেক্ট হয়ে যাবে না, ওরা আসলে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করবে না, এই অপশনগুলো ফিল আপই করবে এরকম যাতে রিপোর্টটাই ওদের ইচ্ছা মতো জেনে মানে পছন্দ মতো রিপোর্টটা ওরা পেয়ে যায়, মানে রেকর্ডের সময় ওরা পরিশ্রম করবে অথবা রেকর্ডটার সময় ওরা সময় দিবে। কোম্পানি হাউসের যে নাম্বারটা এটা কি থাকবে নাকি এরকম কোম্পানি হাউসের যে নাম্বার দেওয়া দেখা যাচ্ছে? কোম্পানি হাউসের নাম্বার তো আমি তো বললাম এটা তো আপনাদের লাগবে না, এটা তো আসলে না হলেও আপনার কাজ হবে, কোনো সমস্যা নেই। এই যে এটা তো আমি আরেকজনের অ্যাকাউন্ট থেকে করতেছি, উনি তো এটা দেয় না, এটা তো অটোমেটিক চলে আসছে। হয়তো এটা থাকলে সমস্যা নাই। এটা কোনো কোনো কিছু না, এটা আপনার একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট ভাইয়া, মানে এটা একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট, যাতে আমি লাইফ টাইম অ্যাক্সেস এর জন্য বলছি আপনি যদি 30 ডেজ ট্রায়াল করতে পারেন, যদি কারো প্রবলেম হয়ে থাকে 30 ডেজ ট্রায়াল দিয়ে আপনার প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই, কিন্তু এটা থাকলে আপনার বারবার ওই যে অ্যাকাউন্ট আপনি বারবার ক্রিয়েট করবেন, একটু কষ্ট করে এরকম একটা অ্যাকাউন্ট করেন, তাহলে তো আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন। হয়তো ওই যে ইমেল থেকে বারবার ভেরিফিকেশন নিতে হবে, সমস্যা কি, এটা তো কোনো প্রবলেম না, মানে ইমেল থেকে ভেরিফিকেশন নিলেন। আচ্ছা, এইটা ট্র্যাক ক্লাস ট্র্যাক লোকেশন এটা অফ করে দিলাম, এটা লাগবে না। হ্যাঁ, কুকিজ ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এখানে মেইনলি আর তেমন ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট হলো অ্যাডভান্স, এটার মধ্যেই মোটামুটি আপনারা যারা চাচ্ছেন সবকিছু এখানে আছে। তারপরে আমরা একটু একটু দেখে যাই আর কি। হ্যাঁ, এটা ইমেল নোটিফিকেশন আপনার সাথে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করবে, ওই ডিউ ডেটস অন করা আছে যে দেখেন এখানে নোটিফিকেশনগুলো, ডিটেলস, স্ট্যাটাস, নেম, এগুলো আপনারা আহ, খুব বেশি আসলে তেমন কিছুই না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি আশা করি এগুলো। হ্যাঁ, এইটা আসলে তেমন কিছুই না। ইমেল, আচ্ছা সেলস, সেলস যদি দেখেন এখানে আপনাদের কিছু ডিসকাউন্ট অথবা ওই যে কি বলে সময় দেওয়ার ক্রেডিট পিরিয়ড আপনারা যে কাউন্ট করি ইনভয়েস, এবং সে ওখানে এসে আপনার কি করবে নোটিফিকেশন দিবে বিভিন্নভাবে ডিউ ডেটের ব্যাপারে। ওই যে একটু আগে ছিল ডিউ ডেট, এখানে আসছে আপনার সেলসে যে নেট 30। হ্যাঁ, অনেক সময় আপনার এই যে চার্জ করে যে আপনার যদি আমার এই ইনভয়েসটা আগামী 15 দিনের মধ্যে না দেয় তাহলে এটার উপর ইন্টারেস্ট হবে, মানে এরকম অনেক ক্লায়েন্ট এরকম তারা চার্জ করতে পারে, বা এরকম কিছু রুলস থাকতে পারে, বা ব্যাংকের সাথে এরকম কোনো চুক্তি থাকতে পারে। নির্দিষ্ট টাইমের পর হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় না, মানে এরকম ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নর্মালি একদম আপনি পাবেনই না। তারপরে এগুলো এই অপশনগুলো এই কাজের জন্য ইউজ করে, এইটা আমি আপনার জন্য বললাম। আপনি জিনিসটা কি বুঝতে পারছেন? এই আমরা যে এই ধরনের কোম্পানিগুলো কাজ করবো এদের ক্ষেত্রে এই নেট 30 ইউজ করবেন, ওই যে ইন্টারেস্ট চার্জের কথা বললাম, যে এরপরে যদি হয় তাহলে ইন্টারেস্ট চার্জ, এদের ক্ষেত্রে এই ধরনের চার্জ করেন অ্যাকচুয়ালি, কিন্তু আপনি এগুলো ইউজ করার জন্য আমি বললাম যে এই কাজে এগুলো ইউজ করা যায় বা ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, সার্ভিস ডেট এটা আপনি, আচ্ছা দিই আমি এখানে একটা অন করে দিই, সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ট্যাগ লাগবে, আচ্ছা ট্যাগটা ওপেন থাকুক বাট আমাদের ইউজ করা লাগবে না, কোথায় থাকে এটা দেখতে হবে। প্রিফারেবলি ডেলিভারি মেথড, এই যে দেখেন আপনার ডেলিভারি মেথড, মানে এখানে আমি আপনাদের একটা দেখাই, এক মিনিট কি বললো এটা, হ্যাঁ ডেলিভারি মেথড, এইখানে মানে এই ধরনের অপশনগুলো দেখেন আপনাদের আমার কাছে মনে হয় যে এই ধরনের অপশনগুলো কেউ কাজও করছেন এমনও না, মানে এখানে আপনি যত চিন্তা করবেন, ধর আপনি এটা কাজ করতেছেন, আপনি যত চিন্তা করবেন যে এইটি আছে কিনা, তখন দেখবেন যে এখানে কোনো না কোনো একটা অপশন এখানে পাবেন যেটা আপনার জন্য আসলে দরকার। আমরা যেরকম এক্সেলে যারা কাজ করি আমরা চিন্তা করি যে আচ্ছা এরকম কিছু বানানো যায়, তখন আমরা ফর্মুলা চিন্তা করে করে ওইটার জন্য এরকম বানাই, তাই না? তো এখানে যে সফটওয়্যারটা ওরা এরকম করেই বানানো হয়েছে এত অপশন দিয়ে, যে আপনি চিন্তা করবেন দেখবেন যে ওইটা কোনো না কোনো জায়গায় অপশনগুলো আছে, ওটা অন করতে হবে, জাস্ট একটু অন করতে হবে, এই আর কিছু না। প্রোডাক্টস এন্ড সার্ভিস, মেসেজেস, রিমাইন্ডার, এই যে অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার, রিমাইন্ডারটা কি হবে দেখেন, রিমাইন্ডারটা কি আপনার ইনভয়েস, আপনি একজনের আপনার ক্লায়েন্টের কাছে, মানে মানে ক্লায়েন্ট বলতে কি মানে ওখানে আপনি যে ব্যবসার হিসাব করতেছেন তার তো আবার কাস্টমার বা ক্লায়েন্ট আছে সেটা, সো আমি সেই ক্লায়েন্টের কথা বলতেছি। তো আপনি যখন ক্লায়েন্টকে ইনভয়েস করলেন, ওই ইনভয়েসের ডেট হলো আপনার আগামী 3 দিন পর, মানে সে মধ্যে সে আমাকে পেমেন্ট দিবে। সো পেমেন্ট সে একদিন আগে আপনি তাকে রিমাইন্ডার পাবেন, আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে যে তোমার এটার কিন্তু ডিউ ডেট আর পরের দিন কিন্তু দেওয়ার কথা, তার মানে আপনি আপনার
অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট নিয়ে এই সফটওয়্যারটা কাজ করে। কিভাবে? আপনাকে সে রিমাইন্ডার দিবে যে তোমার এই ইনভয়েসের ডেটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামীকাল অথবা পরশুদিন অথবা আগামী 7 দিনে। তুমি তোমার ক্লায়েন্টকে মানে এটা একটু পুশ করা যাতে তুমি তোমার কাস্টমার বা ক্লায়েন্ট আছে তাকে তুমি পুশ করো যে তুমি তার থেকে টাকা পাও বা তোমার এই ইনভয়েসে এখনো সে পেমেন্ট দেয় নাই। হ্যাঁ, এটা অটোমেটিক এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে অন করতে পারবেন। হ্যাঁ, এগুলো যখন আপনার কাজ আসলে আপনারা এগুলো করতে অন পারবেন। করে রাখবে তখন না। এগুলো আপনি অন করতে পারেন শুরুতেও। হ্যাঁ, এটা কোথায় যাবে নোটিফিকেশন? মানে আপনার অ্যাকাউন্টে আপনার কোনো নোটিফিকেশন চলে মেইল আসবে। নোটিফিকেশন মেইলে নোটিফিকেশন আসবে, আপনার কুইক বুকস খুললে আপনার দুইটাই মেইলেও আপনার নোটিফিকেশন একটা কাজ করে দেন, আমি তো ক্রেডিট কার্ড পেমেন্ট ডেট মনে থাকে না যে হ্যাঁ, আপনি যখন এটা করবেন অটো এবার অটো অটোমেটিক ক্রেডিট কার্ডে যে নোটিফিকেশন আসে দুইটাই আসে। আপনি অ্যাপ খুললেও কিন্তু ওখানে পাবেন, আবার ইয়াতে ইমেইলেও চলে আসে। হ্যাঁ এমনিতেও চলে আসে। সো এইটাই। দিয়ে রাখা আছে। হ্যাঁ, এইটাই। এটা থাকে এসএপি তো আছে। হ্যাঁ, এসিপি তো আছে। স্টেটমেন্ট স্পেস ওইদিকে স্পেস হবে আই থিংক। আপনি কি একটু ওই যে একটু অ্যাডমিনের সাথে একটু যদি কথা বলতেন মানে স্পেস কিভাবে একটু হ্যাঁ কাইন্ডলি। আচ্ছা, এক্সপেন্সের ক্ষেত্রে যদি দেখি শো আইটেমস টেবিল অন এক্সপেন্স, আইটেমস টেবিল দিতে পারেন। মেক এক্সপেন্স আইটেমস বিলেবল, ইয়েস বিলেবল। পারচেজ অর্ডার, ইউজ পারচেজ অর্ডার। হ্যাঁ, পারচেজ অর্ডার ঠিক আছে। টাইমটা আপনাদের এটা দরকার নাই, এটা টিম মেম্বার্স যারা টিমে থাকে টিম ক্ষেত্রে অ্যাডভান্স ওই এটা হলো আমাদের একটু কাজের জন্য লাগবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আছে অ্যাকাউন্টিং ফার্স্ট মান্থ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। সো এটা তো সবাই বুঝতেছেন কি যে এটা ফিনান্সিয়াল ইয়ারের কথা বলতেছে যে আপনার ফিনান্সিয়াল ইয়ার, আপনার কোম্পানির ফিনান্সিয়াল ইয়ার কখন থেকে শুরু, প্রথম মাস, তার মানে ওইটা লাস্ট মান্থ হইলো তো আর আগের মাসটাই শেষ। সো এইটা আপনার যে কোনো মাসই হইতে পারে, ইউকের ক্ষেত্রে যে কোনো মাসই হইতে পারে। বাংলাদেশের মতো না অ্যাকচুয়ালি যে সবাই জুলাই থেকে জুনে, বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো মাসে করতে পারবেন, এটা কিন্তু নিয়ম আছে। কিন্তু সবাই ট্যাক্সের যে ঝামেলা, এই ঝামেলা এড়ানোর জন্য জুলাই থেকে জুন করে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তো ভাই আপনারে শুধুই ফাঁকতে ফেলার জন্য বসে আছে। মানে সত্যি কথা যেটা আমি মানে যারা কাজ করেন সিনিয়র তারা অবশ্যই এটা স্বীকার করবেন, আর আমি তো করতেছি আপনারা করতেছেন। তো এটা কিন্তু রুলসও আছে, আমরা কিন্তু যে ফার্মার ছিলাম এটা কিন্তু রুলস আছে, আপনি চাইলেই করতে পারবেন, অন্য মাসটা আপনি ফিনান্সিয়াল মান্থ হিসেবে ইউজ করতে পারবেন। কিন্তু আপনার ট্যাক্সেশনের একটা ঝামেলা থাকে, এটার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে প্যাচে ফেলে, এই জন্য ভয়ে সবাই জুলাই থেকে জুন। কিন্তু ইউকে এসব দেশে এসব ধার ধারা না। ওরা বলছে তুমি আমার ট্যাক্স ইয়ার নিয়ে তুমি মাথা ঘামাবো কেন, এটা তো আমার হিসাব, তুমি আমার ট্যাক্স নিয়মিত দিবা, ওইটার হিসাবটা তুমি তোমার অ্যাকাউন্টেন্ট দিয়ে করবা, একটা মাস তুমি এভাবে করবা, তোমার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় তুমি ফিনান্সিয়াল ইয়ার সেট করো, ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই। আর ইউকের আপনার ট্যাক্সেশন ইয়ার হলো 6th এপ্রিল টু 5th এপ্রিল, মানে একটু অকওয়ার্ড লাগে না? 6th এপ্রিল, 6 এপ্রিল থেকে 5 এপ্রিল, মানে কেমন না? মানে এপ্রিলে শুরু দিত, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ, কিন্তু ওদের হলো 6th এপ্রিল টু 5th এপ্রিল। এখন এটা কেন দিছে এটা জানি না, এটা ওদের স্টাইল এরকম। তো এটা নিয়ে এটা নিয়ে বদাম না, একদমই বদাম করে না। ওই যে অ্যাকোরেল আছে কি সুজ দা বুক, এটা কি হবে? অফ আছে। ক্লোজ দ্য বুকস না, এটা অফ থাকবে। ক্লোজ দ্য বুকস, হ্যাঁ আসতেছি আমি ভাই, ওইদিকে আসতেছি। সো অ্যাকাউন্টিং মেথড ঠিক আছে। আর যদি দেখি ক্লোজ দ্য বুকস কি, ধরেন আমি এবার বুকসটা ক্লোজ করবো, আমি আগে ক্লিক করি তখন আসবে এই যে ক্লোজিং ডেট চাচ্ছে। সো ক্লোজিং ডেটটা এটা কি হইতে পারে, আপনাদের কি কোনো ধারণা আছে? এটা হলো আপনি যে ক্যালকুলেট করবেন, আপনি যে ফিনান্সিয়াল রিপোর্ট আপনি ক্রিয়েট করলেন বা তৈরি করলেন, সো আপনি যেন কোনো কিছু ওইটা ফাইনাল, যেটা ফাইনাল সেই পর্যন্ত বুকসটা ক্লোজ করলেন, যে এর আগে মানে এই ডেটার আগে কোনো কিছু আর চেঞ্জ হবে না, শেষ, ফাইনাল, এটা ফাইনালাইজ, এটা অডিট হয়ে গেছে, ট্যাক্স দেওয়া হয়ে গেছে, সবকিছু শেষ, আমাদের ম্যানেজমেন্টে অ্যাপ্রুভ করে ফেলছে, সবকিছু শেষ, অ্যাকাউন্টেন্ট এটাকে সাবমিট করে ফেলছে কোম্পানির হাউসে। সো এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, এটা যখন ক্লোজ করে দিবেন আপনি কোনো একটা জিনিস হয়তো ডিলিট করতে পারবেন না, এডিটও করতে পারবেন না, সব শেষ।
মানে সবকিছু হিসাব শেষ। ডিলিট করা যাবে না, হ্যাঁ। Just year-end। হ্যাঁ, ইয়ার এন্ড না, ইয়ার এন্ড না। আপনি তো ইয়ার এন্ড না, ইয়ার এন্ড হিসাব তো আলাদা। ক্লোজ আপনি তো এক সপ্তাহ বুক ক্লোজ করতে পারেন। তারপর এটা আপনার ইচ্ছা। আমি বলতেছিলাম একটু অন্যভাবে বলছি আমি কথাটা। মানে একটু বড় আকারে বলছি। ছোট আকারে আপনি এক সপ্তাহ পর আপনি কি করতেছেন যে অন্যকে যেন চেঞ্জ করতে না পারে। ধরেন আপনি হলেন মেইন বুক কিপার, তার আপনার জুনিয়র কেউ আছে। তারা যেন এন্ট্রিতে যেন চেঞ্জ করতে না পারে। এজন্য আপনি যা ফাইনাল করছেন, তারা যা করছে আপনি তা ফাইনাল করে ওটা ক্লোজ করে রাখছেন। এবার তারা শুধু এডিট করতে পারবে তাদের গুলা, কিন্তু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, আচ্ছা। আবার মানে যখন প্রয়োজন বুঝতে পারছেন? যখন আপনি উঠায় ফেলবেন, উঠায় ফেললেই হবে। আর আপনি ডেটটা আরো একটু আগায় দিলেন অথবা ডেটটা উঠিয়ে দিলেন, উঠিয়ে দিয়ে আপনি সেভ করে দিয়ে এবার আপনি আবার এটারে এডিট করলেন। ঠিক আছে? ক্লোজ দ্য ডেট, সরি ক্লোজিং ডেট। আচ্ছা, তো এটা এখন তো অফ থাকবে। এনাবেল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, এইটা না, এটা অফ থাকবে। এইটা আপনার এখন আপনাদের আপাতত এটা করছি না, এটা লাগবে না, এটা পরে, এটা আমাদের এখন এর মধ্যে আসে নাই নাকি। এই যে আপনারা যেটা জানতে চাচ্ছিলেন, এনাবল অ্যাকাউন্ট নাম্বার, এটা অফ ছিল। এই যে এখন যদি অন করি, এখন এই যে শো নাম্বারস, শো অ্যাকাউন্ট নাম্বার, ওকে। ডিসকাউন্ট অ্যাকাউন্ট কি নামে বা কোন অ্যাকাউন্টে এটা ডিসকাউন্ট অ্যাকাউন্ট শো করবে। আমি এখন এটা চাচ্ছি না কি করার জন্য। এটা আমি ওই আগে যে ডিসকাউন্ট অ্যাকাউন্ট অন করা আছে তো এখানে, এই জন্য চার্ট অফ অ্যাকাউন্টটা, এই যে ভাইয়া বলছিল যে কলাম কি অ্যাড করা যাবে, এই দেখেন এখানে 3টা কলাম অ্যাড করা যাবে অলরেডি। এখানে যদি আমি দিয়ে দিই, এখানে 3টা কলাম অ্যাড হবে। বুঝতে পারছেন? তখন আমি ইচ্ছা করে বলছি যে না ভাইয়া আবার যাবে না, কারণ আমি পরে আমি এটা ডিসকাশন আসবোই। এটা কি অন থাকবে না? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার আপনি অন করে দেন। এখন অন করলে, এখন যদি আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, ওইখানে নাম্বারের জন্য যে ঘরটা, ওইটা শুরুতে চলে আসবে সবচেয়ে লেফটে। এটা দেখবো আমরা এখান থেকে বের হয়ে দেখবো, যেগুলো আমরা করে চলে আসবে। ওগুলো অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করে থাকেন তাহলে চলে আসবে, যদি না করেন তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন, মানে ইনপুট দিতে পারবেন। মাল্টি কারেন্সি অফ থাকবে, হ্যাঁ। ডেট ফরম্যাট, এই যে ডেট ফরম্যাট আপনি যেভাবে দিতে চান, ডেট মান্থ ইয়ার is close when warn me I enter a bill number that's already been used subtype, হ্যাঁ এটা আমাকে ওয়ার্নিং দিবে। ডুপ্লিকেট জার্নাল নাম্বার, হ্যাঁ এটা ওয়ার্নিং দিবে। সো এগুলো অন করলাম। নাম্বার ফরম্যাট, নাম্বারের ফরম্যাটটা এই স্টাইলে হবে, মানে প্রথমে সাইন হবে, তারপরে টাকা, এই যে এইটা একই বোঝাচ্ছে এইরকম। তো আপনি যদি ক্লিক করেন দেখেন এই যে অন্যভাবে থাকবে, পরে থাকবে, সাইন থাকবে পরে, এই যে এইভাবে দেখাচ্ছে। এইটাই। সো এটার কাজ শেষ, ডান। আমরা কোম্পানি সেটিংস, আমাদের মোটামুটি যা যা হওয়ার এটা শেষ, হ্যাঁ। ডেট অফ ফরম্যাটে কোনো ডেট দেওয়ার দরকার নেই। এরকম করতেছে। আচ্ছা, এখন আসেন আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমরা দেখি যেটা করলাম ওগুলো কিভাবে কাজ করছে। এটা তো আপনার চার্ট অফ, হ্যাঁ আছে। এই যে নাম্বারের যেই ঘরটা চলে আসছে এখানে, কোনো অ্যাকাউন্ট নাই, যদি নাম্বার নাই যদিও, তো এখানে চলে আসছে এটা, হ্যাঁ। নাম্বার তো ম্যানুয়ালি বসাতে হবে, নিজের মতো করে নাম্বার দিতে হবে। হ্যাঁ নিজের মতো করে নাম্বার দেবেন। আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টে যে নাম্বার আছে ওটা ইউজ করবেন, সমস্যা নাই। আচ্ছা, এডিটে গেলেই করা যাচ্ছে অ্যাকাউন্ট হিস্ট্রি থেকে। হ্যাঁ, অ্যাকাউন্ট হিস্ট্রি যেখানে ড্রপ ডাউন যে মেনুটা আছে এখানে অ্যাকাউন্ট হিস্ট্রি, আমরা আজকে এগুলো সবই দেখবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত তো ঠিক আছে না? এখানে কিন্তু কোনো তেমন কোনো জটিল কোনো কিছুই নাই। কিছু অপশন আমরা জাস্ট অন করলাম আমাদের কাজে করার সুবিধার্থে, এবং আরো কি কি করতে পারবো সেগুলো আমরা একটু দেখে নিলাম আর কি একটা গ্লান্স।
যে আসলে কি আছে, কি করা যেতে পারে এই সফটওয়্যারটা দিয়ে। ছোট ছোট টুলস আছে কিছু যেগুলো আমাদের হেল্প করবে কাজ করার জন্য। এখন যদি আমরা যাই, ফার্স্টে যেটা হয় যে যে কোনো একটা ক্লায়েন্টের কোনো কাজ করতে গেলে, মানে আপনি যে কাজই করতে যান, আপনি আহ, সেটা বিট করে হোক অথবা আপনাকে ক্লায়েন্ট নক দেয়, আমাদের যে প্রবলেমটা হয় আমরা যখন কাজ করতে গিয়েছিলাম শুরুর দিকে অথবা অনেক পরেও, যে সবাই আসলে স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর, কিছু প্রসিডিউর থাকে একটা ক্লায়েন্টের কাজ নিতে গেলে, অনবোর্ডিং করতে গেলে। আপনি যদি একটা প্রতিষ্ঠানেও কাউকে যদি রিক্রুট করেন নতুন করে, তাকে আপনি ট্রেনিং দিতে গেলে তার কিন্তু কিছু বলে দেন যে আসলে এই কাজটা এইভাবেই তুমি করবা, এর বাইরে কিন্তু করবা না। তখন কিন্তু সে এই অনুযায়ী আগায়, যদি কোনো কিছু মিস করে তাহলে কিন্তু সে এটা কখন করতে পারে না। আপনারা যারা মানে আছেন এখানে সবাই তো প্র্যাকটিক্যালি কাজ করে এক্সপিরিয়েন্স আছে, তো ওই অনুযায়ী করে। তো স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর কিছু থাকে যে আপনি এইভাবে করে বুঝেই কাজগুলো করতে হবে, নাহলে করতে হবে না। ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন আর এই যেইভাবেই বলেন না কেন, এখানেও কিছু স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর থাকে, বা আপনার কিছু চিন্তা থাকে, কিছু কমন আপনার কিছু মানে স্টেপ থাকে যেগুলো আপনার অবশ্যই আপনার মানতে হবে। সেটা হলো আপনি আপনার ক্লায়েন্টকে সবার আগে জানতে হবে। সো এটাকে আমরা বলেছি যেটা যে নো ইওর ক্লায়েন্ট অথবা কোম্পানি, কেওয়াইসি, মানে আপনার কোম্পানির হয়ে কাজ করলে সেটা আপনি আপনার কোম্পানি অথবা ক্লায়েন্ট যেটাই। সো নো ইওর ক্লায়েন্ট এটা কি, এটা কেন? আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আপনার যেটা সবচেয়ে বেশি পরিমাণে ফেস করেছি, মানে মানে আমাদের বাংলাদেশিদেরই অনেক আগে থেকেই আপনার যে ব্যাড রেপুটেশনটা চলে আসছিল, যে এরা একটা কাজ নেয়ার পরে মানে ভাবে যে 1 সপ্তাহ সময় দিয়েছে, ওকে ফাইন, কাজ নেওয়ার পরে বসে থাকে। হ্যাঁ, ভাবে যে 1 সপ্তাহ পরে আমি এটা করেই ফেলবো। 2 দিন আগে মনে পড়ে যে আসলে কাজ তো আগামী 2 দিন পরে দিতে হবে, তখন কাজ করতে তখন দেখে যে অনেক কিছু তার মিসিং আছে ইনফরমেশন। তো তখন কি করে ক্লায়েন্টকে নক দেয় যে তোমার এইটা লাগবে ওইটা লাগবে, তখন ক্লায়েন্ট পুরোপুরি বিরক্ত হয়ে যায় যে তুমি আমাকে আজকে 5 দিন পরে বলতেছো যে তো এখন তোমার এটা লাগবে, তার মানে তুমি আমার কাজ করো না 5 দিন ধরে, বা তুমি আসলে কি করতেছো এতদিন পরে কেন বলতেছো, আমি তখন ভ্যাকেশনে আছি তোমার এরকম, মানে ওরা তখন খেপে যায়। এগুলো নিয়ে কিন্তু আসলে খুব সমস্যা। তার মানে আপনি কোনো কিছুই আপনার কোনো মানে প্রফেশনালিজম কোনো নাই আপনার মধ্যে, প্রফেশনাল বিহেভিয়ার আপনি করতে পারলেন না। আপনার যখনই কোনো কাজ আসবে বা শুরুতে, তখন আপনি আপনার ক্লায়েন্টকে ভালোভাবে জানতে হবে যে আসলে ও কি, সে কি করে, সে কি কিসের বিজনেস করে, তার ওই আবার ক্লায়েন্টের যেই আপনার ডিরেক্টর, হ্যাঁ, তারও বা মেন্টালিটি কি, সে আসলে কেন আমাকে দিয়ে বুক কিপিং এর কাজটা করতে যাচ্ছে, সে আসলে কোথায় সময় দিতে চাচ্ছে, সে আমার থেকে আসলে কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, মানে কত ভলিউমে চাচ্ছে। লাইক তার এখানে সে বলবে যে আমার এখানে 10,000 ট্রানজেকশন আছে এই বছরে, বা 20,000 ট্রানজেকশন অথবা 1,000 ট্রানজেকশন আছে। তো তুমি আমাকে এটা কখন করে দিতে পারবে? এক একটা ডিল এক এক রকম হবে। কখন হবে আপনার আওয়ারলি বেস, আর কখন হবে আপনাদের আওয়ারলি বেস, কখন হবে সেটা আপনার প্রজেক্ট বেস। এটা নক করতেছে